ভালো প্রস্তাবনা আছে আন্তর্জাতিক পর্যায় থেকে, যারা অভিজ্ঞ, যারা কাজ করতে চান, বিনিয়োগ করতে চান, আমাদের এই উন্নয়নে সহযোগী হতে চান। চট্টগ্রাম পোর্ট, কন্টেনার টার্মিনাল যেগুলি আছে সেইগুলিকে আরও কীভাবে ফাংশন করানো যায়, আমদানি রপ্তানি বাণিজ্য আরও কীভাবে বাড়ানো যায়, ব্যয় কমানো যায়, অল্প সময়ে করা যায়, সেই ব্যাপারগুলিতে আমরা সরজমিনে দেখলাম, জানলাম। আমি আশা করছি অনেকটা এরকম যে চট্টগ্রাম পোর্ট সময়ের সাথে যেভাবে বিকশিত হওয়ার প্রয়োজন ছিল, সক্ষমতা অর্জন করার প্রয়োজন ছিল, সেটা করেছে। আবার আরও বেশি করার সুযোগও আছে যদি আমরা একটু সমন্বিতভাবে ফাংশন করতে পারি। তো সেটা আমাদের সরকারের অঙ্গীকার, বর্তমান প্রধানমন্ত্রীর অঙ্গীকার যে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, সমৃদ্ধি চাই, যেখানে অর্থনীতি বিকশিত হওয়া সম্ভব, যে সমস্ত সেক্টর থেকে তার সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে চাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। সেই জন্য এগুলি ভিজিট, আমি মনে করছি একটা সফল ভিজিট হয়েছে। কিছু সিদ্ধান্ত এখানে আমরা প্রাথমিকভাবে নিতে সক্ষম হয়েছি, আর বেশ কিছু সিদ্ধান্ত আছে সেটা ঢাকায় গিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অথবা ধরেন প্রধানমন্ত্রীর কনসার্ন নিয়ে বাস্তবায়ন করতে হবে। তো সেটাই ছিল আজকে শেষ দিন, গতকালকে আজকে মনে হচ্ছে আমরা 5টা পর্যন্ত আছি এখানে। সর্বশেষ স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে একটা মিটিং আছে। বেশ কিছু সমস্যা ইতিমধ্যে আমরা জেনেছি, চিহ্নিত করেছি, সমাধান করার উপায়টা বের করা যাবে বিধায় নিশ্চিত হয়েছি। এটাই হচ্ছে আপনাদের জন্য আমার বক্তব্য এবং আমার আশা আপনারা, আমি প্রায়ই বলি এটা, মিডিয়ার গণমাধ্যম যেহেতু একটা রাষ্ট্রের চতুর্থ অঙ্গ, তারা জানবে এবং তারাও পাশে থাকবে, তারা শুধরে দেবে, তারা সম্ভাবনায় দেখবে, সম্ভাবনা নিয়ে বেশি জাগ্রত হবে। সমস্যা যেটা আছে সেটাও সমাধানের জন্য পথ দেখাবে। আপনারা সবাই আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের দলের শ্রমিকেরা আন্দোলন করে জেলে গেছেন, এখন ডিপি ওয়ার্ল্ডের যে অবস্থা কি হবে না, ডিপি ওয়ার্ল্ডের সাথে এই বন্দর, বিশেষ করে এনসিটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেটা অপারেশন করার, কন্টেনার টার্মিনাল হ্যান্ডেলিং করার একটা প্রস্তাবনা আছে। তো সেই প্রস্তাবনার যথেষ্ট ইতিবাচক সম্ভাবনা আছে। আবার ইতিবাচক সম্ভাবনা যেখানে ক্রিয়েট হয় সেখানে কিছু ছোটোখাটো প্রতিবন্ধকতাও তৈরি হয়, কারণ একটা চেঞ্জ যখন আপনি আসবেন নিশ্চয়ই কিছু ক্ষতিগ্রস্ত হতে হয়, আবার কিছু অ্যাচিভ করার সুযোগ হয়। তো সেগুলি সব আমরা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করছি। শ্রমিকরা আন্দোলন করেছিল, নিশ্চয়ই তাদের কিছু দাবি আছে, তাদের কিছু ন্যায্যতা আছে, সেটা তারা নিশ্চিত হতে চায়। কিন্তু সেই ন্যায্যতাটাকে আমরা আমলে নিয়ে আরও বেশি রাষ্ট্রের ন্যায্যতা যদি প্রতিষ্ঠিত করতে পারি, নিশ্চয়ই শ্রমিকদের সেখানে রাষ্ট্রপ্রেম বা দেশপ্রেমের জায়গায় তো তারা উদার হবে, যদি না তারা ডিপ্রাইভ হয়। আমি আবারও বলছি, আবার আমাদেরকে বৃহত্তর স্বার্থটাও চিন্তা করতে হবে। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছি, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বকে ফেস করছি। আমাদের সম্ভাবনাগুলিকে যদি কাজে লাগাতে চাই, ডেফিনেটলি অন্যদেরকেও, যারা বিনিয়োগ করবে তাদের কিছু রাইট রয়েছে, সেখানে একটা প্রতিযোগিতা আছে আন্তর্জাতিক পর্যায়ে। ভিয়েতনাম যে সুবিধা দিচ্ছে, শ্রীলঙ্কা দিচ্ছে, ইন্ডিয়া দিচ্ছে, দিয়ে আবার তারা সুবিধা নিচ্ছে। আমাদেরও কোনো কোনো জায়গায় একটু উদার হয়ে বেশি সম্ভাবনা বা বেশি সুবিধাটা নেওয়ার মানসিকতাটা ক্রিয়েট করতে হবে। সেখানে আমি বলছি, সেই জায়গায় ডিপি ওয়ার্ল্ডের যে প্রস্তাবনার কথা আপনারা বলছেন, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমি আবারও বলতে চাই, দেশ এবং জনগণের সর্বাধিক স্বার্থ অক্ষুণ্ণ রেখেই আমরা অগ্রসর হব। মাননীয় মন্ত্রী, আপনারা নির্বাচিত বর্তমান সরকার, আপনার এই যে এনসিপির যে কথাটা বললেন ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার ব্যাপারে, এটা হলো সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বন্দরের, এবং বেগম খালেদা জিয়াই এটা 1901 সালে উদ্বোধন করেছিলেন। এখানে একজন এই বন্দরের ব্যবসায়ী একজন আছেন এখানে, উনি মাননীয় এমপি, এখন উনিও জানেন যে এটা এখানে 1 টাকাও বিনিয়োগ করার তেমন কোনো স্কোপ নেই এখানে সম্পূর্ণ, এবং বন্দরের 40% হ্যান্ডেলিং কিন্তু এই এনসিটি দিয়ে হয়ে থাকে, আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন। তাহলে এটা যেহেতু সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এবং এখানে কোনো বিনিয়োগের, এখানে পর্যাপ্ত গ্যান্টিক্রেন আপনারা আছে, অন্যান্য ইকুইপমেন্টও আছে, তারপরেও কেন আপনারা কি আগের সরকারের মতো জিটি2 কনসেশন এগ্রিমেন্টের মাধ্যমে এটা কি দেওয়ার কতটুকু যৌক্তিকতা আছে, সেটা কি আপনারা বিবেচনা করছেন কিনা, কিংবা সেটা চিন্তা করবেন কিনা, সেই জিনিসটা হলো মুখ্য প্রশ্ন। আমি একটু বলিনি, তারপর আপনি বলেন।
বিষয়টা হচ্ছে আপনি প্রথমে বলেছেন ডিপি ওয়ার্ল্ডকে দিতে যাচ্ছি, এরকম শব্দটা, এটা আমরা চাইবো যে এরকমভাবে না। বলছি ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা আছে, আর আমরা সেই প্রস্তাবনাগুলিকে আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বিবেচনা করছি মাত্র। আমি যদি শব্দ ব্যবহার করতে সঠিক হয়ে থাকি, আপনি যেটা বলছেন যে এখানে নতুন করে আর ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ করার কোনো সুযোগ নেই, আমরা ইতিমধ্যে বিনিয়োগ করছি এবং এই প্রকল্পের সুফল পাচ্ছি, এবং যা আমরা পাচ্ছি ডেফিনেটলি সেটা যথেষ্ট বলে আপনি মনে করেন। আমরা ওগুলিও বিবেচনায় রেখেছি, আপনারা যেগুলি বলছেন সেগুলো আমরা বিবেচনায় রেখেছি। আমরাও জানি যে আর কত টাকা এখানে ডিপি ওয়ার্ল্ডকে নতুন করে বিনিয়োগ করতে হতে পারে, এবং কত টাকা বিনিয়োগ করে সে কতটা সুবিধা নেবে বা কতটা সুবিধা আমরা তাকে দিব কি না, সেইগুলিও বিবেচনায় রয়েছে। আপনার প্রশ্নটা আমাদের বিবেচনায় রয়েছে, এইগুলি বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নিবে। কি সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নেওয়ার সময় জানাবো। একটা বিষয় যে আওয়ামী লীগ সরকারের হাত ধরে এই এনসিটি ডিপি ওয়ানকে দেওয়ার যে প্রক্রিয়াটা, কনসেশন চুক্তির যে বিষয়টা, সেটা শুরু হয়েছিল পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট, এখন বিএনপি গভর্নমেন্ট। আসলে সবসময় একটাই কথাই বলা হয়েছে, দেশের স্বার্থ রক্ষা হবে, কিন্তু এ নিয়ে একটা ধূম্রজালও তৈরি হয়েছে। আসলে এখন কোনো সরকারের সময়ে এটা মীমাংসা হচ্ছে না, শেষ হচ্ছে না, এটা মানুষ শেষ দেখতে চায়। এখন দেখছি যাতে পাতায় চলছে, এক আন্দোলন হয়েছে, জেল জুলুম হয়েছে, এটা শাসন হয়েছে, অনেক কিছু তো হয়ে গেছে। এখন এটা তাহলে ভাগ্য নির্ধারণ হওয়া দরকার। এই কনসেশন চুক্তিতে না গিয়ে ওটিএম এ নয় কেন, কেন আন্তর্জাতিক স্বচ্ছতার ভিত্তিতে, দরপত্রের ভিত্তিতে নয়, যেভাবে সে আসতে পারে। হ্যাঁ, ডিপি ওয়ার্ল্ড তথা আরব আমিরাতের সাথে বাংলাদেশের সরকারের একটা সুসম্পর্ক আছে, আমাদের শ্রমবাজারের বিষয় আছে, আমাদের রাষ্ট্রীয় স্বার্থ আছে, কিন্তু কিছু জায়গায় আমাদের তো একটু ট্রেড বডির স্বার্থ, আমাদের ট্রেডের স্বার্থ, দেশের স্বার্থ, ইকোনমির স্বার্থকে দেখতে হবে। মানে আমার বক্তব্যটা হচ্ছে এটাই যে সমাধানটা কবে হবে, শেষ কবে হবে, শেষটা আমরা করতে চাচ্ছি না, কারণ বিনিয়োগের আরেকটা জিনিস আমি এটা শেষ করে নিই। বলি, 13% বেশি ইয়েতে চার্জে এটা এখন চলতেছে এই ড্রাই ডকের সাথে। তাহলে আমার মনে হয় এটা দ্রুত আপনাদের এটা ইয়েতে চলে যাওয়া উচিত। না, আমরা দ্রুত সিদ্ধান্তে যাওয়ার জন্যই কাজ করছি। আপনি যে জায়গাগুলি বললেন যে এই জায়গাগুলি বিবেচনায় নিতে হবে, ওই জায়গাগুলি সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনায় নিচ্ছে বিধায় বার্গেনিংটা চলছে। আর আপনি আরেকটা কথা বললেন যেটা যে মুক্ত টেন্ডার একটা প্রক্রিয়া, G2G একটা প্রক্রিয়া, PPP একটা প্রক্রিয়া, সবগুলি কিন্তু প্রতিষ্ঠিত প্রক্রিয়া। তো এই প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মধ্যে কোনো একটা প্রপোজাল যখন যে প্রক্রিয়ায় আসে, প্রথমে সেই প্রক্রিয়ার সাথেই বার্গেনিংটা করতে হয়। সেই প্রক্রিয়া যদি আমাদের স্বার্থ রক্ষা না করে, ডেফিনেটলি আমরা উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়াও যেতে পারি। যেহেতু প্রক্রিয়াটার প্রস্তাবনা ওই রকম, নিশ্চয়ই সেটা নিয়ে আমরা কথা বলছি, আর এটার সিদ্ধান্ত অবশ্যই হবে দ্রুততম সময়ের মধ্যে। আবারও বলছি, সবাই বলে যে দেশের স্বার্থ বার্গেনিং হচ্ছে, এটা অন্যান্য সরকার বলেছে, আপনি বলছেন, আর আমরা বলছি দেশের স্বার্থ রক্ষা করে হতে চলেছে। সেটি না যদি হয়, নিশ্চয়ই আমরা তার জন্য জবাবদিহি করতে বাধ্য আছি, কারণ আমরা ম্যান্ডেট প্রাপ্ত সরকার, জনরায়ের ভিত্তিতে আছি। জনগণের স্বার্থ রক্ষা এবং জনগণের কাছে জবাবদিহি করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। ডেফিনেটলি বর্তমান সরকার সেইগুলি বিবেচনা করেই দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবে। চট্টগ্রাম বন্দর তার অপারেশনাল কার্যক্রমের বাইরে তারা তাদের যে নিজস্ব জায়গা আছে সেগুলো নিয়ম মেনে নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার দিয়ে আয় উপার্জন করে। এই যে নিয়ম বহির্ভূতভাবে জায়গা টেন্ডার দেওয়া, এই প্রক্রিয়াটা আসলে বন্ধ করবে কিনা, বন্ধর আপনার ব্যবস্থা নেবেন কি না? নিয়ম বহির্ভূত কোনো যদি এরকম জায়গা বরাদ্দ দিয়ে থাকে, আমি জানি না, আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ নেই। ডেফিনেটলি নিয়ম বহির্ভূত খালি জায়গা বরাদ্দ কোনো কাজই হবে না, হওয়া উচিত না। কিন্তু কোথায় নিয়ম বহির্ভূত হয়েছে সেটা শোনা একরকম, বিশ্লেষণটা একরকম। আমরা মনে একটু বিশ্লেষণ করে দেখি। আরেকটা কথা বলা দরকার, যে ধরেন এই যে লালদিয়া একটা পোর্ট, কন্টেইনার টার্মিনাল, তারপর ধরেন বে টার্মিনাল, 3টা পার্ট হয়েছে, পতেঙ্গা টার্মিনাল ফাংশন করছে, ওরা করছে। তো এই যে জায়গাগুলি আমরা যাচ্ছি, নিশ্চয়ই তো সেটা আমাদের ক্যাপাসিটি বাড়াচ্ছে, আর সেই ক্যাপাসিটি বাড়ানোর প্রয়োজন রয়েছে। 40%-এর মতো কন্টেইনার, আমি যেটা জানলাম, এখান থেকে খালি চলে যাচ্ছে দেশের বাইরে। তার মানে আমার কি এক্সপোর্ট আরও বাড়ানোর সুযোগ আছে। হলে কি হতো, এই সুফলটা আমি সম্পূর্ণভাবে রাষ্ট্র পেত।
আবার এটাও আপনি জানেন যে আমাদের প্রায় 92% আমদানি রপ্তানি অর্থনীতির এই পোর্ট কেন্দ্রিক হয়। যেহেতু এই পোর্টটা খুবই সম্ভাবনাময়, আমি বলবো না, দৃশ্যমান অর্জন এই পোর্টের মাধ্যমে অর্থনীতিতে প্রতিষ্ঠিত করার এটা প্রমাণিত, যার ফলে এটাতে আমরা সর্বাধিক ব্যবহার চাই। মনে রাখা দরকার, সর্বাধিক ব্যবহার যখন আপনি চাইবেন, প্রাথমিকভাবে মনে হতে পারে কোনো কিছুতে আপনি স্যাক্রিফাইস করছেন, কিন্তু আপনি যখন ধৈর্য রাখবেন, ওটা যখন পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে, দেখবেন যে অনেক বেশি সুফল আমরা পেতে চলেছি। যে কন্টেইনার টার্মিনালগুলি ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে অথবা ধরুন প্রস্তাবনাগুলি আছে, সেইগুলিও আমরা দেশের স্বার্থ রক্ষা করে এবং আমাদের অর্থনীতিকে প্রাধান্য দিয়ে বিবেচনা করছি। আমার বিশ্বাস এই নির্বাচিত সরকারের কাছ থেকে আপনারা সেই জবাবদিহিমূলক দিক এবং সেই জবাবদিহিমূলক হচ্ছে আপনার প্রকল্প আপনারা নিশ্চিতভাবে দেখবেন। আর দুটো প্রশ্ন। আপনি চট্টগ্রাম বন্দরের একজন ভারত অপারেটর, জি। আপনি চট্টগ্রাম বন্দরের একজন ভারত অপারেটর, জিসিবিতে আছেন জি, জি। এবং সরকার দলীয় এমপি, জি। এনসিপি হিসেবে আপনার বক্তব্য কি? আমি যেহেতু সরকারি দলের এমপি, আমি যেহেতু সরকারি দলের এমপি, আপনারা জানেন যে যখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমি আমার একটা স্পষ্ট বক্তব্য ছিল, এই মুহূর্তে সরকারি দলের যে পলিসি, আমি সেই পলিসির বাইরে যাব না। আর আরেকটা জিনিস আপনাদের জানাই, আমাদের নতুন করে যিনি যোগদান করেছেন আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় সচিব, তিনিও আজকে আমাদের এখানে উপস্থিত আছেন। আরেকটা বিষয়, বিগত সময়ে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকজন, তার দলীয় লোকজন এই বন্দর নিয়ন্ত্রণ করতে বলে একটা অভিযোগ আছে। আমরা সাথে দেখছি আমরা ছাত্রদের যারা ছাত্র নেতা আছে, ছাত্র দলের বা ছাত্র দলের কমিটিতে আছে, তাদেরকে নিয়ে এসেছেন। এটাকে বন্দরের ব্যবস্থাপনার সাথে তাদের পরিচিত করে দেওয়ার জন্য নিয়ে আসছেন কিনা একটু জানতে চাই। আমি চিটাগাংয়ে ছাত্রদল কারা করে আমি বলি, আমার সমস্যা হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার সমস্যা আছে। ছাত্র দলের পরিচিত রাজনৈতিক মুখ চিটাগাংয়ে আমি কাউকে চিনি না, এই পাশে থেকে বলছি চিনি না। ছাত্র দলের কোনো নেতা যদি আশেপাশে থেকে থাকেন, তিনি তার দায়িত্বে আছেন। ছাত্রদল, যুবদল, বিএনপির মেম্বার অফ পার্লামেন্টদের পর্যন্ত আমার চিনা আছে। এখানকার স্থানীয় রাজনীতি থেকে প্রভাবশালী কে ত্যাগী, এত ডিটেলস আমি জানি না। আমি কোনো ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের এই এলাকায় রাজনৈতিক সুবিধা পাবে এই বিবেচনায় আমার কাছে থাকার কোনো সুযোগ নেই। আপনি জানলে আরও অবাক হবেন, আমি শুধুমাত্র অর্থমন্ত্রীর সাথে কথা বলে আসছি যে আপনার সেই ঐতিহ্যবাহী চিটাগাং, যা জাতীয় রাজনীতিতে গুরুত্ব রাখে, যা বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত, সেখানে আমার দপ্তরের প্রয়োজনে যাচ্ছি। এই একজন ব্যক্তির সাথে আমি কথা বলে এখানে এসেছি। আমি রাজনৈতিক সফরে আসিনি, আমি আমার দপ্তরের কিছু বড় প্রকল্পের করণীয় নির্ধারণ করতে সশরীরে ভিজিটে আসছি মাত্র, এর সাথে অন্য কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। অনিয়ম দুর্নীতির রোধে আপনারা পদক্ষেপ নিয়েছেন। আমি বলবো বিগত সময় চট্টগ্রাম বন্দরে ডিপিএম এর মাধ্যমে অনেক ইকুইপমেন্ট কেনা হয়েছে, অনেক অনিয়ম হয়েছে, এমন অনেক ইকুইপমেন্ট কেনা হয়েছে যে বন্দরে একদিনও ইউজ হয় না, এখনো পড়ে আছে। এই ধরনের অনিয়ম দুর্নীতিগুলোকে আপনি খতিয়ে দেখবেন কিনা সেটা একটু বলেন। অবশ্যই এই ধরনের কর্মকাণ্ড যদি হয়ে থাকে বিগত দিনে, শুধু চট্টগ্রাম পোর্ট না, বাংলাদেশে যেভাবে জনগণের অর্থের অপচয় হয়েছে, প্রকল্পের নামে অপব্যবহার হয়েছে, দুর্নীতি হয়েছে, প্রত্যেকটাই সরকার খতিয়ে দেখছে। আর আমার মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত অনিয়ম আপনারা অভিযোগ করে বললেন, আবার কিছু অভিযোগ ইতিমধ্যে মন্ত্রণালয় সউদ্যোগে বিবেচনা করছে, তদন্ত করছে, তার তদন্ত অব্যাহত থাকবে, প্রকাশ করা হবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী মহোদয়, এই যে চট্টগ্রাম বন্দরের একটা বড় জায়গা হচ্ছে গোবিন্দনগর, যেখানে বছরে 12 কোটি টন পণ্য চলাচল, এটা চোখের আড়ালে থেকে যাওয়ার মতো। কিন্তু এই যে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের গোবিন্দনগরে 120টা জাহাজ, লাইটার জাহাজ আজকে অবস্থান করতেছে, যেগুলো PWTCCC এই যে এই আপনার কাছ থেকে প্রোগ্রাম পাওয়া তেলের অভাবে তারা এই জাহাজে লোড করতে পারতেছে না, মাথা ব্যথা থেকে গন্তব্যে যেতে পারতেছে না। আপনি জানেন যে সারা দেশে ভোগ্য পণ্যের যে সাপ্লাই চেন, এই সাপ্লাই চেনটা ঠিক রাখার ক্ষেত্রে এই লাইটারগুলো বড় ধরনের ভূমিকা রাখে। আপনার তরফ থেকে কোনো হস্তক্ষেপ থাকবে কিনা যে লাইটার জাহাজগুলো যেন পদ্মা মেঘনা যমুনা থেকে প্রতিদিন মেরিন সেক্টরে 50 টন করে তারা তেল পায়, 150 টন পায়, সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম। কাজে এই জায়গায় একটু আপনার হস্তক্ষেপ অনেকে আশা করে। হস্তক্ষেপকে আমার অনুরোধ রয়েছে, জ্বালানি মন্ত্রণালয়কে আমরা ডিমান্ড দিয়েছি। সম্পূর্ণ আপনি কালকে যেটা বলেছেন, আপনারা সরবরাহ পর্যাপ্ত আছে, কিন্তু সংকট এখানে এবং মাঝখানে নিশ্চয় কোনো কৃত্রিম সংকট। আপনি এটা বলছেন যে আপনারা কৃত্রিম সংকটকারীদের ব্যাপারে আপনারা খবর পেয়েছেন,
কি ব্যবস্থা নেই? না না, অনেক জায়গায় তো তেল উদ্ধার হয়েছে, আমাদের আইনেও কিছু সমস্যা আছে। দেখবেন আমরা কোনো জায়গায় কয়েক লাখ লিটার তেল পেয়েছি, কিন্তু তাকে ফাইন করতে হচ্ছে 50,000 টাকা, কারণ আমাদের ওই আইনে খুব বেশি ফাইন করার অ্যাকশন নেওয়ার সুযোগ নেই, আমরা আইন পরিবর্তন করতে চেয়েছি। আরেকটা কথা আমি আপনাকে বলি, আমি বলছি তেলের যে ডিমান্ড আছে সেই অনুপাতে আমাদের মজুদ এবং সরবরাহটা আছে, কিন্তু যেভাবে কৃত্রিম একটা ডিমান্ড তৈরি হয়েছে সেই অনুপাতে সরবরাহটা নিশ্চিত করা যাচ্ছে না, কারণ হঠাৎ করে আমাদের ডিমান্ডটা এভাবে দেখানো হচ্ছে বা প্রয়োজন হচ্ছে। পিছনে কি আছে সেটা তো আমরা অনেকেই জানি। তো হঠাৎ করে ডিমান্ড এভাবে বেড়ে যাওয়ার কোনো কারণ আমরা দেখি না। তবে তেল সংক্রান্ত ব্যাপারে, জ্বালানি সংক্রান্ত ব্যাপারে আমার কোনো মন্তব্য করার সুযোগ নেই। নিশ্চয়ই জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা নিয়মিতভাবে আপনাদের বলছেন। আপনার ওই জায়গাটা বিশেষ করে একটা বাক্য দিয়ে, এই যে লাইটার জাহাজে বহির্নোঙরের পণ্য খালাস হচ্ছে, মনিটরিং হচ্ছে না, এই জন্যই তো আমরা এতগুলি যে টার্মিনাল করতে চাচ্ছি। কেন? কন্টেইনার টার্মিনাল, যেখানে দেখবেন যে এই ফ্যাসিলিটিসগুলি হলে বড় বড় জাহাজ এখানে চলে আসতে পারবে। আপনি কালকে মনে হয় বে টার্মিনাল 1, 2, 3 দেখছিলাম, সেখানে কিন্তু মাদার ভেসেল অনেকে চলে আসতে পারবে, এই ধরনের কিন্তু সুযোগ আছে। যার জন্য আমরা বহির্নোঙরে এত জাহাজ না রেখে একেবারে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছি। এই সমস্ত ডেভেলপমেন্টগুলি যদি পোর্টে হয়, শেষ করি, তাহলে দেখবেন যে বহির্নোঙরে জাহাজ কমছে, জাহাজগুলি এখানে চলে আসছে। এই যে লাইটার জাহাজ যেগুলো আপনি অনিয়ন্ত্রিতভাবে অনেক সময় থাকে, তাদেরও ফাংশন দেখবেন কমতে থাকবে। অল্প খরচে, অল্প ব্যয়ে আমরা কন্টেইনার তখন আপনার হ্যান্ডেলিং করতে পারবো, অথবা আবার আসবে তো উনি আবার আসবেন। জ্বালানি উপদেষ্টাকে বলেছি, জ্বালানি মন্ত্রীরা জ্ঞাত আছে, আমাদের যে সমস্ত জায়গায় তেলের প্রয়োজন আমরা জ্ঞাত করেছি, এবং আমরা সেখান থেকে দাপ্তরিকভাবে বা মন্ত্রণালয় কেন্দ্রিক যে ডিমান্ড আছে সেটা পাচ্ছি। ধন্যবাদ সবাই।